এই 20 টাকার জন্য মনে হচ্ছে আমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাইছে। তুই খুনি, তোর ফাঁসি চাই। আপনার নামটা আপনার মুখে বলতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে রেহানা আক্তার রাখি। রাখি, রাখি নামে সবাই চেনে সোশ্যাল মিডিয়াতে। আপু বয়স কত? 38। 38 রাইট নাও। ফাইন। জন্ম জেলা? নোয়াখালী, নোয়াখালী। কোম্পানিগঞ্জ। হ্যাঁ, এটা সবাই জানে কারণ আপনি লোকাল ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট করেন, রাইট? আমি কি লোকাল কথাই বলবো? আপনি যেটাতে কমফোর্ট Okay, ফিল করেন, fine, তাহলে কোনো আমি local সমস্যা নেই, কথাই আপনার বলি। যেটাতে কমফোর্ট ফিল করেন। সো রাখি আপা, আপনি শুরু করেন যেখান থেকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আহ, আমি আমি আসলে আজকে অনেক কথা বলার জন্য আপনার কাছে আইছি। আমার কাছে মনে হয়েছে আমি অনেককে বলতে পারি না। আমি যতবার আপনার দিকে তাকাচ্ছি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আমি খুব মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, আমি বলতে পারতেছি না। না, টেক ইউর টাইম আপা, কোনো সমস্যা নাই, আপনার যতক্ষণ কারণ সময় আমার লাগে আজকে খুব অভিমান নিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি কখন আপনাকে দেখব। আমি খুব অভিমান নিয়ে আসছি। আমার কাছে মনে হচ্ছে মানুষ আমাকে কাঠ গড়ায় দাঁড় করাইছে, আমি ফাঁসির আসামি, সবাই আমার ফাঁসি চায়। আমার এমন মনে হয়েছে আমি কত করে আপনাকে দেখবো, আমি খালি মানে ঠিক আছে, আমরা তো মানুষ নিয়েই কাজ করি, ওরা হয়তো বুঝতে পারবে বিষয়টা, আমরা একটু জানার চেষ্টা করি। তবে আমার মনে হয় আপনার গল্পটাই, আপনার পুরো জীবনের গল্পটাই খুব ইম্পর্টেন্ট আজকের এই অনুষ্ঠানের জন্য। জি, মধ্যবিত্ত পরিবারে আপনার জন্ম বলছিলেন, খুবই মধ্যবিত্ত। বাবা কি করতেন? আমার বাবা সৌদি আরব থাকতো। আচ্ছা। আমার যখন জন্ম হয় আমার বাবা আমার জন্মের 17 দিনের মাথায় সৌদি আরব চলে যায়। ওইখান থেকে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আব্বা সৌদি আরব থেকে চলে আসে। আমরা অনেক কষ্টে বড় হয়েছি ভাইয়া, অনেক কষ্টে বড় হয়েছে। আমার বাবার ঘর এখনো টিনের। ইভেন আমি আমার মাকে বলছি এই ঘরটা যেন না ভাঙে, এই ঘরটা থাকুক। আল্লাহ আমাকে এখন অনেক কিছু দিছে ভাইয়া, কিন্তু আমি চাই না আমি যে ঘর বড় হয়েছি, মানে আমি যেন আমার শিকড়টাকে ভুলে না যাই। আব্বা যখন বাংলাদেশে চলে আসে, আপনি তো বুঝেন আমার কোনো বড় ভাই নাই। আমি প্রচুর স্কুলে ভাইয়া নবীন বরণ স্কুলে অনেক অনেক গিফট পাইতাম, যেহেতু আমি গান গাইতাম, অভিনয় করতাম। তো আমাদের সংসারের হালটা ধরাটা আসলে অনেক কঠিন ছিল। 2008-এ আমার মিডিয়াতে আসা এনটিভি সুপার হিরো সুপার হিরোইন দি। আগে যখন গ্রামে আসিলাম, ধরেন আমগো তো গৃহস্থলা বাড়ি, ধরেন তেলটা কিনা লাগতো, চালটা বাবার ক্ষেতের, মাছটা বাবার পুকুরের। আমাদের অনেকগুলো গরু ছিল ভাইয়া, তো অনেক ধান হইতো না, তো ধান বিক্রি করে আমাদের সংসার চলতো। অনেক কষ্ট করছি ভাইয়া। তো 8-এ অডিশন দেওয়ার পরে এনটিভি সুপার হিরো সুপার হিরোইনে আমি টপ 30-তে থাকি। ওইখান থেকে যখন আউট হয়ে যায়, এই শুরু হয়েছে আমার স্ট্রাগল জীবন। কি কেন বলতেছেন স্ট্রাগল? আমার সবসময় একটা ধারণা ছিল কি অভিনয় করলে আমার সংসারটা অনেক সুন্দরভাবে চলবে। ওকে। হিয়ার হরে তো ঢাকায় আসা, ঢাকায় আসার পর আসলে যতটা সোজা মনে করছি ভাইয়া যে অভিনয় করা এত সোজা না। তখন এই ডিরেক্টরের কাছে যাও, ওই ডিরেক্টরের কাছে যাও, ওই ডিরেক্টরের কাছে যাও, এরকম খালি ডিরেক্টরের কাছে যাইতে থাকি, কিন্তু অভিনয় ভাইয়া কেউ লয় না। যে স্বপ্ন দেখি আমি আসলে ঢাকা শহরে আসছি যে অভিনয় করি, বাবা মার সংসার চালামো, এই ডিরেক্টরে কাজের মেয়ে চরিত্রের জন্য ডাকে, ওই ডিরেক্টরে 2টা সিন আছে করি দাও ডাকে। আমি করছি ভাইয়া, আমি সব ধরনের ক্যারেক্টার করছি শুধুমাত্র পেটের দায়ে, শুধুমাত্র আমার মা বাবাকে ভালো রাখার জন্য। আমাকে অনেকে বলে যে কাজের মেয়ে চরিত্র করছে, তাতে আমার কোনো কষ্ট লাগে না ভাইয়া, কারণ আমার এই কষ্টের টাকা দিয়ে আমি আমার মা বাবাকে খাওয়াইছি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। 3 বোন, এক ভাই। সবার ছোট? ছোট, সবার ছোট। যেদিন শুটিং থাকতো না, এই ডিরেক্টরকে ফোন দিতাম, এই ডিরেক্টরকে ফোন দিতাম যে ভাইয়া যে কোনো ক্যারেক্টার হোক আমাকে একটা ক্যারেক্টারে নেন, কারণ বাসা ভাড়া দিতে হবে। বাবা খুব অসুস্থ, এর মধ্যে বাবা প্যারালাইসিস হয়ে গেছে, আমার আম্মা আমি। পরবর্তীতে তো এভাবে আমার চলতেছিল।
কষ্ট কষ্ট কষ্ট, অনেক কষ্ট। কারণ আমি তো সুন্দর না ভাইয়া, কারণ মিডিয়াতে সুন্দর মানুষের অনেক দাম থাকে, আমি তো সুন্দর না, যার কারণে কখন আমি নায়িকা হওয়া আশাও করি নাই। আমি চাইছি যে আমি একজন ভালো ক্যারেক্টার আর্টিস্ট হই, কারণ আমি ভাবতাম যে ক্যারেক্টার আর্টিস্ট হলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি অভিনয় করে যেতে পারবো। এটা মানে আমার হয়তো বা এটা আমার ভেতরে একটা ধারণা ছিল। এরকম করতে করতে 2013-তে সালাউদ্দিন লাবলু ভাইয়ের নাটকে আমি অডিশন দিই। আমার কপালটা কত খারাপ ভাইয়া শুনেন, অডিশন দি মানে কত ওয়ে খুঁজতেছি যে আমি যদি একটা লাবলু ভাইয়ের নাটকে ঢুকতে পারি, মাহফুজ আহমেদের নাটকে ঢুকতে পারি, তাহলে তো সবাই আমাকে চিনবে, আমি কাজ করতে পারবো। এটা আমার মানে সবসময় ভিতরে কাজ করতো ভাইয়া। তো লাবলু ভাইয়ার নাটকে যখন আমি অডিশন দিই, ভাইয়া আমি সিলেক্ট হই ভাইয়ার নাটকে অডিশন দেওয়ার পরে। ভাইয়ার অডিশন দেওয়ার পরে স্ক্রিপ্ট আমাকে দিল। স্ক্রিপ্ট নিয়ে আমি আসার সময় বনানীর 11তে মলন পার্টি আমারে ধরছে ভাইয়া, ধরে সিএনজির মধ্যে ছিলাম, মলন পার্টি ধরে ও যে চোখে মলম লাগাই দিছে, ফোন নিয়ে গেছে, তারপরে একটা ব্র্যাক ব্যাংকের একটা কার্ড ছিল ভাইয়া, ব্যাংকে ছিলই হচ্ছে 36,000 টাকা, ওই কার্ডটাও নিয়ে গেছে। মলম পার্টি মলম দিছে যে ধাক্কা মারছে যে আমার বাঁ পাটা ভেঙে যায় ভাইয়া। আর আমি লাবলু ভাইয়ের নাটকটা করতে পারি নাই। 2 মাস 17 দিন আমার পা প্লাস্টার করা ছিল। থাকতেন কই তখন? মোহাম্মদপুরে আমি থাকতাম, হচ্ছে মোহাম্মদপুরে আমার আপুর বাসায়। ওকে। এরপরে যাক লাবলু ভাইয়ের নাটকটা থেকে বাদ পড়ে যায়, কবিলিয়ত নামা নাটকের যে নাম, তা আমার জায়গায় ভাইয়া আরেকজনকে নেয়। আমার এবারও কপাল পুড়ছে যে আরে আমি অ্যাটলিস্ট একটা সিরিয়ালে ঢুকবো, আমার বাসা ভাড়া, আমার সাথে আমার খাওয়া খরচটা উঠে যাবে। তো ভাই আমাকে বলতো যে তোর পায়ের কি অবস্থা, পাটা ঠিক হোক দেখি। তো ওর মধ্যে আমাদেরই একজন, আপনি চিনবেন হয়তো বা, আপুটা মারা গেছে, ওর নাম হচ্ছে লাইলা বা কিছু একটা, উনি মারা গেছে। ওই আপুটা অভিনয় করে। তো অভিনয় করার পরবর্তীতে ওই আপুর অভিনয়টা ভাইয়ের ভালো লাগে নাই, ভাইয়া আবার ওই নাটকটা ভাইয়া আবার শুট করে আমাকে দিয়ে। আচ্ছা, নাটকের নাম? কবিলিয়ত নামা। কবিলিয়ত নামা। ওকে। আমার নাটকের নাম কবিলিয়ত নামা। তখন তো ভাইয়া অনলাইন যুগ ছিল না। এখন যেমন অনলাইন যুগ, কিছু হইলে ভাইরাল হয়ে যায়, কিছু হইলে ট্রোল হয়ে যায়। তখন তো আমরা চ্যানেল আর ডিরেক্টর, অভিনেতা অভিনেত্রী। তো ওই নাটকটা করার পরে আমার কাছে মনে হয়েছিল কি ভাইয়া জানেন, আমার আর পিছনে ফিরে তাকাইতে হবে না, কারণ নাটকটা এত বেশি জনপ্রিয় পাইছিল তখন। আমি ভাবছিলাম আমার আর পিছনে তাকাইতে হবে, ও যে লাউ সে কদু, আবার কষ্ট। তখন পার ডে দিতে হচ্ছে 3,000 টাকা করে। ও, তো এই টাকা তো আসলে 13 সালের কথা, 3,000 টাকা করে। আমার কোয়ার্টিস্টটা আমাকে খুব আদর করতো।